পর্ব 2। সিয়ান ক্লাসেই যাচ্ছিল। হঠাৎ এই দৃশ্য দেখে ওর মাথাটা গরম হয়ে যায়। সিয়ান গিয়ে শাওনের মুখে সজোরে একটা ঘুষি মারে। শাওন খানিকটা দূরে সরে গিয়ে পড়ে। সিয়ান এগিয়ে গিয়ে শাওনের গালে সজোরে আরেকটা চড় মেরে ফার্সিয়ার ওড়নাটা টান দিয়ে নিয়ে নেয়। ক্ষিপ্ত মেজাজে বলে, লিসেন, তুই আমার কাজিন বলে বেশি কিছু করিনি তোর সাথে, বাট নেক্সটে যদি আরেকবার এরকম দেখি কোন মেয়ের সাথে অসভ্যতা করতে তাহলে তোকে আমি ছাড়ব না। শাওন রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে এখানে ক্লাসরুম থেকে বেরিয়ে অনেক স্টুডেন্ট জড়ো হয়ে যাওয়ায় শাওন আর কিছু বলেনি, চুপচাপ এখান থেকে চলে যায়। সিয়ান গিয়ে ফার্সিয়ার হাতে ওড়নার বাকি অংশটা দেয়। এসব ছেলেদের থেকে দূরে থাকবে। ফার্সিয়ার বান্ধবী এসে ওর পাশে দাঁড়িয়ে বলে, চল ইশরা, ক্লাসে চল। সিয়ান তার বন্ধুদের সাথে ক্লাসে চলে যায়। ব্রেক টাইমে ক্যান্টিনে বসে আছে ফার্সিয়া আর ওর দুজন বান্ধবী শান্তি আর জেরিন। জেরিন বলছে, সত্যি কি তোর বাবা মা তোকে যেতে দেবে না? সকালবেলা তো আর বাবার সাথে কথা হয়নি, কিন্তু মাকে বলেছিলাম। বাবাকে বলিনি এখনো, মা বলেছে বাবা যদি রাজি থাকে তাহলে চিন্তাই নেই। আঙ্কেল রাজি হলেই তুই যেতে পারিস। আরে সেটাই তো চিন্তা, আর বাবা তো মনে হয় না রাজি হবে। আর বাবা রাজি হলেও ভাইয়া তো, তোর ভাইটা এমন কেন রে? এর মধ্যেই ফারাজ এসে টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, কেমন আমি? জেরিন আর শান্তি ভয়ে ভয়ে এখান থেকে চলে গেল। ফারাজ ফার্সিয়ার মুখোমুখি বসে পড়ল। কি খাবি বল ইশরা? স্যান্ডউইচ। ফারাজ ওয়েটারকে ডেকে দুটো স্যান্ডউইচ অর্ডার করে। তোর বান্ধবীরা কি বলছিল রে? ট্যুরে যাওয়ার কথা, তাই তো? ইশরা ভয়ে ভয়ে উত্তর দেয়, কোথাও যাওয়া চলবে না তোর, একা একা কোথাও যেতে হবে না। ইশরা ভয়ে ভয়ে আর কোনো উত্তর দেয় না। খানিক বাদে একজন ছেলে এসে ওদেরকে দুটো স্যান্ডউইচ দিয়ে যায়। ইশরা চুপচাপ খেয়ে উঠে চলে যায়। ভার্সিটির ক্যাম্পাসে একপাশে কিছু গাছের নিচে গোল গোল করে সিমেন্ট দিয়ে উঁচু জায়গা করা আছে, যেগুলোতে স্টুডেন্টরা বসে প্রায় সময় আড্ডা দেয়। সিয়ান আর ওর বন্ধুরা সেখানেই বসে আছে। হঠাৎ সিয়ানের একজন বন্ধু বলল, সিয়ান, তুই যে মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছিস সে মেয়েটাকে জানিস? সিয়ান চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আমি আবার কোন মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি? জিহাদ বলে ওঠে, ওরে বাবারে, এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তুমি না বললেও আমরা জানি, বুঝেছ, যে তুমি ওই ফার্স্ট ইয়ারের ইশরার প্রেমে হাবুডুবু খাচ্ছ। সিয়ান কিছু বলে না। জিহাদ আবার বলে, তুমি যেমন ছেলে ছিলে তুমি পুরো চেঞ্জ হয়ে গেছ। মেয়েদের নিয়ে পার্টি করা, ঘুরতে যাওয়া, এসব তো একেবারে ছেড়ে দিয়েছ। সাজিদ বলে, যেটা বলছিলাম, ইশরা হচ্ছে ফারাজের বোন। সিয়ান খানিকটা অবাক হয়ে বলে, হোয়াট? ফারাজের বোন? হ্যাঁ। তো কি হয়েছে? তোর কি মনে হয় ফারাজ ওর বোনের সাথে তোর সাথে বিয়ে দেবে? হ্যাঁ? কি প্রেমী হলো না আর তোরা বিয়ে অবধি চলে গেলি? ও আচ্ছা, এতক্ষণ না বলছিলি তুই ইশরার প্রেমে পড়িসনি, তাহলে এখন আবার প্রেম করার ইচ্ছে করছে কেন? এই আমি আবার কখন বললাম ওর সাথে প্রেম করব? এই মাত্রই তো বললি যে প্রেমী হলো না আর আমরা বিয়ে অবধি চলে গেলাম। ধুররোর, তোদের সাথে কথা বলাই বেকার। তোর থাক এখানে, আমি চললাম। এই শোন শোন, আর একটা কথা। কি? তাড়াতাড়ি বল। ফারাজ ইশরাকে ট্যুরে যেতে দিবে না। ফারাজ তো ওরকমই ঘাটতারা একটা। বলেই সিয়ান সোজা ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে বসে বসে ইশরার ট্যুরে যাওয়ার কথাটা নিয়েই ভাবছে সিয়ান।
ভার্সিটিতে বন্ধুদের সামনে ইশরার না যাওয়াটা নিয়ে অতটা মাথা না ঘামালেও বাড়িতে বসে এটাই ভাবছে কি করে ইশরার ট্যুরে যাওয়াটা কনফার্ম করা যায়। এসব ভাবতে ভাবতেই সিয়ান জিহাদকে কল দেয়। হ্যালো জিহাদ। খানিকক্ষণ কথা বলার পরে ফোনটা রেখে সিয়ান আনমনা হয়ে হাসে। ওর নিজের চেঞ্জ দেখে ও নিজেই অবাক হয়ে গেছে। যে সিয়ান কখনো কোন মেয়ের দিকে ভালোভাবে ভালোবাসার নজরে দেখিনি, কোনোদিন প্রেম ভালোবাসা এসব নিয়ে ভাবেনি, মেয়েদের নিয়ে শুধু টাইম পাস করে গেছে, সে সিয়ান একটা মেয়েকে নিয়ে এতটা ভাবছে। তবে কি সে ইশরার প্রেমে পড়ে গেল? এসব ভাবতে ভাবতেই মুচকি হাসে সিয়ান। পার্কের একটা বেঞ্চে ঈশিতা আর ফারাজ বসে আছে। ওরা দুজন অনেক আগে থেকেই দুজন দুজনকে ভালোবাসে। পরিচয়টা এক বিয়ে বাড়ি থেকে। ঈশিতা বলে ওঠে, আমরা বিয়ে করব কবে? ফারাজ অবাক হয়ে বলল, বিয়ে? তুমি তো এখন স্কুলে পড়ো, তোমার বাবা মা কি তোমাকে এখন বিয়ে দিবে নাকি? এখন কি বলেছি নাকি? কলেজে উঠার পর। আচ্ছা তুমি আমার ভাইয়ের সাথে কথা বলবে প্লিজ? তুমি ঠিক কি চাইছো বলো তো? ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে তারপর প্রেম করতে? ঈশানের সাথে ফারাজ কোনো রকম কথা বলতে চায় না, কারণ ও ভালো করেই জানে সিয়ানের বেস্ট ফ্রেন্ড ঈশান। আর সিয়ানের সাথে ওর সম্পর্ক ভালো না, যে ব্যাপারটা ঈশান ও ভালোই জানে। তাই ও যদি গিয়ে ঈশানকে বলেই ঈশিতার কথা, তাহলে ঈশান কখনোই রাজি হবে না। ও ভেবে রেখেছে ওর বাবা মাকে দিয়ে ঈশানদের বাড়িতে পড়ে বিয়ের প্রস্তাব পাঠাবে। ফারাজের কথায় ঈশিতা বলল, আমি কি সেটা বললাম নাকি? তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করবে, কারণ পরে যদি ভাইয়া অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। ফারাজ ঈশিতার হাত শক্ত করে ধরে বলল, আমি সেটা হতেই দিব না। তোমার বিয়ে শুধু আমার সাথেই হবে। ঈশিকা হঠাৎ করে বলল, ওই দেখো ভাইয়া আসছে। চলো না তোমার সাথে কথা বলিয়ে দেই। ফারাজ সঙ্গে সঙ্গে পাশে তাকিয়ে দেখল ঈশান আর ওর কিছু ফ্রেন্ড পার্কে আসছে। ফারাজ তাড়াতাড়ি বলল, চলো চলো এখান থেকে বেরিয়ে পড়ি আমরা। কিন্তু কেন? চলো না ভাইয়ার সাথে কথা বলি, পরে কোন এক সময় বলা যাবে, এখন চলো চলো। এক প্রকার টানতে টানতেই ঈশিতাকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে যায় ফারাজ। পার্কের বাইরে এসেই একটা রিকশায় উঠে পড়ে দুজন। ঈশিতা ফারাজ আর সিয়ানের শত্রুতার ব্যাপারে কিছুই জানে না। ইনফ্যাক্ট ফারাজের ফ্যামিলির ব্যাপারেও তেমন কিছু জানে না। শুধু জানে ওর বাবা মা আর ছোট একটা বোনের সাথেও থাকে। ও অনেকবার বলেছিল যে ইশরার ছবি দেখাতে ফারাজকে, কিন্তু ফারাজ কখনোই দেখায়নি। এই নিয়ে ঈশিতা অনেক মন খারাপ করেছে। সন্ধ্যায় নাস্তার টেবিলে বসে আছে ইশরাদের পরিবারের সবাই। ইশরার মা সঙ্গীতা বেগম সবাইকে চা নাস্তা পরিবেশন করতে করতে বলছেন, ফারাজের বাবা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বল? বলছিলাম কি, ইশরাদের ভার্সিটি থেকে তো বান্দরবন ট্যুরে যাচ্ছে। বেশি দিন না, দুদিনের ব্যাপার। ইশরা যেতে চায়। মেয়ে মানুষ একা একা দূরে কোথাও যাওয়ার দরকার নেই। ইশরা অনুরোধের স্বরে বলল, বাবা প্লিজ এবার যাই না। এখনো অবধি তো কখনো আমি ফ্রেন্ডদের সাথে কোথাও যেতে পারিনি। ফারাজ বলে, একা একা যাওয়ার কি দরকার তোর? সঙ্গীতা বেগম বলে, তুইও তো যাচ্ছিস। তোর বোন তোর সাথে যাবে। তুই দেখে দেখে রাখবি, তাহলেই তো হয়। ইমানুর রহমান কিছু না বলে নাস্তা শেষ করে উঠে চলে যায়। ইশরা অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। ঈশানদের বাড়িতে আজকে সবাই মিলে আড্ডা দিচ্ছে। সিয়ান, সানভি ওরাও আছে। সেলিনা বেগম কিচেনের নাস্তা বানাচ্ছে সবার জন্য। আর সোফায় বসে ওরা সবাই আড্ডা দিচ্ছে। ঈশান বলছে, এই সিয়ান আর কতদিন মেয়েদের নিয়ে এরকম করবি বল?
মেয়েদের নিয়ে টাইম পাস করছিস, পার্টি করছিস, বিয়ে তো করতে হবে বল। ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে। সিয়ানের মুহূর্তেই ইশরার চেহারা চোখে ভেসে ওঠে। ও ভাবনার জগতে হারিয়ে গেছে। সানভি বলে, ভাইয়া অলরেডি একজনের প্রেমে পড়ে গেছে, তাই ও নিজেকে চেঞ্জ করে নিয়েছে। ভাইয়া তো এখন আর পার্টিতেও যায় না, কোন মেয়েকে নিয়ে ঘুরে না। ঈশান সানভির কথা শুনে সিয়ানের দিকে তাকিয়ে বলে, এই কোথায় হারালি তুই? সানভি বলে, কোথায় আবার, আমাদের ভাবিকে নিয়ে ভাবনার জগতে হারিয়ে গেছে। ঈশান সিয়ানকে বলে, ওই মেয়েটার পিক দেখাতো, আমরা সবাই দেখি আমাদের হবু ভাবিকে। সেলিনা বেগম ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ রে সিয়ান, মেয়েটার ছবি দেখা না। ওদের কথায় সিয়ানের ধ্যান ভাঙ্গে। কোন মেয়ের ছবি? ঈশান বলে ওঠে। যার ধ্যানে এতক্ষণ হারিয়েছিলি সেই মেয়ের। ওর কোন ছবি নেই আমার কাছে। সানভি বলে, মিথ্যা বলবি না ভাইয়া একদম, তোর কাছে ছবি আছে। ঈশান, ঈশিতা, সেলিনা বেগম ওরা সবাই জোড়াজুড়ি করে, কিন্তু সিয়ান ছবি দেখায় না। শেষে ওরা এ নিয়ে বেশি মাথা ঘামায় না। রাত 8:30 বাজে। আন্টি আমরা চলে যাচ্ছি ঈশান বাই। সেলিনা বেগম বলে, কোথাও যাওয়া চলবে না, তোমাদের জন্য এত কষ্ট করে খাবার রান্না করলাম আর তোমরা এখনই চলে যাবে? বসো, রাতের খাবার খেয়ে তারপর যাবে। সিয়ান আর সানভি কোন কথা বাড়ায় না। ওরা চুপচাপ আবার বসে পড়ে। কারণ ওরা যতই এখন জোর করুক, সেলিনা বেগম ওদের যেতে দেবে না, সেটা ওরা ভালোভাবেই জানে। রাতের খাওয়া দাওয়ার পর সিয়ান আর সানভি একসাথে বাড়িতে চলে যায়। আজ তাড়াতাড়ি ভার্সিটিতে আসে ইশরা। ক্লাসে ঢুকে বসতেই খানিক বাদে স্যার আসে। যাদের নাম ট্যুরে যাওয়ার জন্য কনফার্ম হয়েছে তাদের নাম ঘোষণা করতে থাকে। যারা আজকে টাকা দিবে তারা দিবে, আর কাল পরশুর মধ্যেই সবাই দিয়ে দিবে। আনিসুর রহমান ওদের সবার প্রিয় টিচার। উনি ক্লাসে নামগুলো নিয়ে এসেছে। উনি সবার নাম বলার মাঝেই হঠাৎ বলে উঠে ফার্সিয়া ইশরা। নিজের নাম শুনে ইশরা দাঁড়ায়। স্যার আমি তো যাব না, আমি তো নাম দিইনি। তোমার নাম কনফার্ম হয়ে গেছে। একজন দিয়ে গেছে তোমার নাম, সাথে তোমার ট্যুরের টাকাটাও দিয়ে দিয়েছে। কিন্তু স্যার আমার বাড়ি থেকে তো যেতে দিবে না। ট্যুর যখন কনফার্ম হয়ে গেছে তখন তোমাকে যেতেই হবে। কিন্তু স্যার আমার নাম দিয়েছে কে? উনি নাম বলতে যাবে ঠিক তখনই ওনার একটা কল আসে, উনি ক্লাস থেকে বেরিয়ে যায়। স্যার চলে যাওয়ায় সকল স্টুডেন্টরাই বেরিয়ে পড়ে ক্লাস থেকে। আপাতত দুটো ক্লাস অফ আছে, তাই শান্তি জেরিন ইশরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইশরা চিন্তিত স্বরে বলল, কি হবে বলতো? কে আমার নাম দিয়ে দিয়েছে? জেরিন বলে উঠে, যে দিয়েছে তাকে তো আমার একটা বিশাল বড় থ্যাঙ্কস দিতে ইচ্ছে করছে। যেটা তুই করতে পারলি না সেটা সে করে দিয়েছে। এটাই তো সবচেয়ে বড় ঝামেলা। ভাইয়া জানলে তো। তাছাড়া বাবাও রাজি না। টাকা যেহেতু দেওয়া হয়ে গেছে আর ট্যুর যেহেতু কনফার্ম, তাহলে আঙ্কেলকে রাজি করানোর দায়িত্ব আমাদের। কি বল শান্তি? একদম তাই। একটা রেস্টুরেন্টে বসে আছে সিয়ান, জিহাদ, সাজিদ। আজকে আর ভার্সিটি যায়নি ওরা। উদ্দেশ্যে আজকে বাইরে আলাদা আড্ডা দেবে ওরা। জিহাদ বলে, তোর ইশরার ট্যুরে যাওয়া কনফার্ম করে দিয়েছি। থ্যাঙ্কস, তোদের মতো এমন বন্ধুই তো চাই যারা দরকারে হেল্প করবে। সাজিদ অবাক হয়ে বলে ওঠে জিহাদের উদ্দেশ্যে, এই ওয়েট ওয়েট, কি বললি? এতদূর গড়িয়েছে সম্পর্ক? তারপর হাততালি দিয়ে বলল, বাহ বাহ বাহ, গ্রেট সিয়ান, ফাইনালি স্বীকার করলি যে তুই ওই মেয়েকে ভালোবাসিস। সিয়ান বলল, ওর সাথে আমার কোন সম্পর্ক হয়নি রে, জাস্ট ওর প্রতি আমার কিছু একটা ফিলিং কাজ করে, এর বেশি কিছুই না। ও আচ্ছা, তাই না? তাহলে জাস্ট ফিলিং এর জন্যই কি ওর ট্যুরে যাওয়া কনফার্ম করিয়েছিস জিহাদকে দিয়ে? জিহাদ বলে ওঠে,
ও বলছে না, কি হয়েছে? আমরা তো বুঝি যে আমাদের সিয়ান ফার্সিয়া ইশরার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তবে যাই বল, মেয়েটা দেখতে ভালো, অনেক শান্ত ভদ্র, অন্য সব মেয়েদের মতো না। আমাদের সিয়ানের সাথে বেশ ভালো মানাবে, ভাবি হিসেবে একদম পারফেক্ট। সিয়ান বলে উঠে, এই তোদের বাজে বকা বন্ধ করবি? কেন রে, বললে কি হয়? ওকে তাহলে তোরা এসবই বল, আমি চললাম। এই কোথায় যাচ্ছিস? ভার্সিটিতেই যাচ্ছি, সাজিদ বলে। এই না বললি আজকে ক্লাস করবি না? জিহাদ সাজিদকে বলে। আরে বুঝতে পারছিস না, আমাদের ভাবিকে দেখতে যাচ্ছে। সিয়ান এসব কথায় কান না দিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেবে এমন সময় জিহাদ আর সাজিদ রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, এই আমাদের ফেলে কোথায় যাচ্ছিস? সিয়ান গাড়ি চালিয়ে চলে যেতে যেতে বলল, হেঁটে হেঁটে আয়। এটাই তোদের শাস্তি, এসব উল্টোপাল্টা কথা বলার? জিহাদ চেঁচিয়ে বলল, হ্যাঁ সত্যি কথা তো, উল্টোপাল্টাই লাগবে তোমার কাছে। জিহাদ আর সাজিদ উপায় না পেয়ে একটা রিকশা ডেকে উঠে পড়ল। ভার্সিটির ক্যাম্পাসে এসে গাড়ি থেকে নামতেই কয়েকটা মেয়ে এসে ঘিরে ধরল সিয়ানকে। একজন তো জড়িয়ে ধরেই বলল, হাই সিয়ান বেবি, হোয়াট হ্যাপেন্ড? অনেকদিন ধরেই তো তুমি পার্টিতে যাচ্ছ না, আই মিস ইউ আ লট। সব মেয়েরাই এ ধরনের নানান কথা বলতে লাগলো সিয়ানকে। আর তখনই গেটের সামনে দিয়েই ইশরা আর ওর দুই বান্ধবী মিলে ক্লাস শেষ করে বেরিয়ে যাচ্ছিল। ওদের উদ্দেশ্য এখন বাড়ি গিয়ে ইশরার বাবাকে রাজি করানো। সিয়ানকে এভাবে এত মেয়ের মাঝে দেখে ইশরা মনে মনে ভাবতে লাগল, ঈশস কি ঢং, তখন এত ন্যাকা সেজেছিল যেন মেয়েদের ব্যাপারে উনি খুব সেনসিটিভ। ওই সময় ওই ছেলেটাকে কিভাবে মেরেছিল আর এখন নিজেই মেয়েদের নিয়ে মজে আছে। এসব ভাবতে ভাবতেই ইশরা আর ওর বান্ধবীরা চলে গেল। ইশরাকে ভাবতে দেখে জেরিন জিজ্ঞেস করল, কিরে কি ভাবছিস? বলে খেয়াল করল ইশরা এখনো সিয়ানের দিকে তাকিয়ে আছে। তাই আবার বলল, সিয়ান ভাইয়াকে দেখছিস? কে সিয়ান? ওই যে দাঁড়িয়ে আছে মেয়েদের নিয়ে, আর তোকে যে সকালে ওই শাওন নামের ছেলেটার থেকে বাঁচালো। ওনার নাম সিয়ান? হ্যাঁ, তুই জানিস না? আমি কি করে জানবো বল? ওনার নাম সিয়ান ইদরার। ওনাকে ভার্সিটির কে না চিনে? অনার্স থার্ড ইয়ারে পড়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে। এক কথায় ভার্সিটির সব মেয়েরা ওনার জন্য পাগল। সকালে আমার সাথে এমন বিহেভ করছিল যেন উনি ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর এখন দেখ মেয়েদের নিয়েই পড়ে আছে। হ্যাঁ উনি এমনই বড়লোকের ছেলে, বুঝতে পারছিস না? মেয়েদের নিয়ে পার্টি করা, ঘুরে বেড়ানো, টাইম পাস করা, এটাই ওনার কাজ। ইশরা আর কিছু বলল না, একটা রিকশা ডেকে ওদের নিয়ে উঠে পড়ল। সিয়ানের ব্যাপারে ওর একটা বাজে ধারণা তৈরি হয়ে গেছে। এদিকে সিয়ানের এখন রীতিমতো এইসব প্রচণ্ড বিরক্ত লাগছে। সে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে ওর গালে সজোরে একটা চড় মেরে বলল, আমার থেকে এখন থেকে দূরে থাকবে, আমি এসবের মধ্যে আর নেই। মেয়েটা গালে হাত দিয়ে ন্যাকামি করে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমায় মারলে সিয়ান? জাস্ট শ্যাট আপ, আর একবারও ন্যাকামি করবে না। চলে যাও সবাই আমার সামনে থেকে, গেট লস্ট। বাকি মেয়েগুলো ভয়ে ভয়ে সিয়ানের থেকে দূরে চলে গেল। সিয়ান দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করছে। ওই মেয়েগুলো যখন ওকে ঘিরে ধরেছিল তখন ইশরা আর ওর বান্ধবীরা যে ওইটা দেখেছে সেটা সিয়ানের চোখে পড়েছে। ইশরার তাকানো দেখেই সিয়ান বুঝে গেছে যে ইশরা এখন ওর সম্পর্কে কি ভাবছে। এসব ভাবতে ভাবতে সিয়ানের মাথাটা আরো বিগড়ে গেল। সব হয়েছে ওই মেয়েগুলোর জন্য। জিহাদ এসে বলল, কুল সিয়ান, এত হাইপার হচ্ছিস কেন? মেয়েগুলো জাস্ট মাথাটা গরম করে দিয়েছে, চল এখান থেকে। বলেই জিহাদ আর সাজিদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে ইমানুর রহমান। তার সামনে সোফায় বসে আছে শান্তি, জেরিন আর ইশরা। বলছিলাম কি আঙ্কেল, ইশরার ট্যুরের টাকাটা না কেউ একজন দিয়ে দিয়েছে। ওর ট্যুরটা কনফার্ম হয়ে গেছে।
ইমানুর রহমান গম্ভীর কণ্ঠে বলেন, ওকে আমরা বাইরে যেতে দিব না একা একা। কিন্তু আঙ্কেল স্যাররা তো কিছুতেই মানছে না, বলেছে যেভাবেই হোক বাড়িতে ম্যানেজ করতে। তোমাদের স্যারদেরকে বলো যে টাকাটা দিয়েছে তাকে ফিরিয়ে দিতে। স্যাররা বলেছে ট্যুর কনফার্ম হয়ে গেলে টাকা আর ফিরিয়ে দিবে না। সঙ্গীতা বেগম ওদের সবার জন্য টি টেবিলে নাস্তা রাখতে রাখতে বললেন, আমি বলি কি, ইশরার ট্যুর যেহেতু কনফার্ম হয়ে গেছে তাহলে ওকে আটকে রেখে কি লাভ? যেতে দেওয়াটাই তো ভালো। ওর মনটাও ভালো হবে কোথাও থেকে ঘুরে আসলে। আর তাছাড়া শান্তি জেরিন ওরা তো যাচ্ছেই। ইমানুর রহমান বলেন, আমি আর তুমি কি যাচ্ছি? আমরা না গেলে কি হবে? ফারাজ তো যাচ্ছে, ওর বোনকে ও দেখে রাখবে। শান্তি বলল, আঙ্কেল প্লিজ রাজি হয়ে যান না, আমরা ওকে দেখে দেখে রাখব। জেরিন ও বলল, আঙ্কেল প্লিজ প্লিজ প্লিজ। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর ইমানুর রহমান সম্মতি দেয়। ফারাজ তখনই বাড়ি ফিরে। বাবা, তুমি ওকে পারমিশন দিয়ে দিলে? হ্যাঁ, এমনিতেও তো কোথাও কোনোদিন যায়নি, আর তাছাড়া তুমিও যাচ্ছ, ওর বান্ধবীরাও যাচ্ছে, তাই আমি ওকে যাওয়ার পারমিশন দিয়েছি। তাই বলে ওর ট্যুরটা কনফার্ম হয়ে গেছে? কনফার্ম হয়ে গেছে মানে? সঙ্গীতা বেগম বলে, সেটা তোকে বুঝতে হবে না। ফ্রেশ হয়ে খেতে আয়। ফারাজ এ নিয়ে আর ঘাটে না বেশি, রুমে চলে যায় ফ্রেশ হতে। জেরিন আর শান্তিকেও সঙ্গীতা বেগম বসিয়ে রেখেছে, বলেছে একবারে খেয়ে তারপর বিকালে যেতে। তাই ওরাও হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসেছে। একসাথে সবাই লাঞ্চের পর শান্তি আর জেরিন ইশরার সাথে কিছুটা সময় কাটিয়ে বিকেলে ওরা ওদের বাসায় চলে যায়। সিয়ান ওর বন্ধুদের সাথে বাসায় আসার পর নিজের রুমে ঢুকে সশব্দে দরজা লক করে দেয়। ওদের বাসায় একজন মেড সার্ভেন্ট সানভিকে বলে, ব্যাপার কি আফা? ভাইয়া আজকে রাগ কইরা এমনে রুমে ঢুইকা গেল। সানভিও সেদিকে তাকিয়ে বলে, রাগ মনে হয় নাকের ডগায় নিয়ে ঘুরে ভাইয়া। বেশি সিরিয়াস কিছু নিয়ে রেগে আছে, যার জন্য বন্ধুদের নিয়ে এভাবে রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে। সিয়ান রুমে ঢুকে বিছানায় বসে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নেয়। জিহাদ বলে, এত রাগ নিয়ে থাকার কি আছে? তুই তো ওইসব মেয়েদেরকে প্রশ্রয় দিয়েছিস, যার জন্য এখন ওরা তোর সাথে এমন ব্যবহার তো করবেই। তোরা ওদেরকে জানিয়ে দিবি, বলে দিবি যে সিয়ান ইদ্রার নিজেকে বদলে নিয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এসব মেয়েদের নিয়ে পার্টি করে টাইম ওয়েস্ট করার মতো ইচ্ছে ওর নেই। ও এখন আর এসব করে না। সাজিদ বলে, ওকে বলে দেব। এটাও বলবো যে আমাদের সিয়ান ইদ্রার এক রমণীর প্রেমের হাবুডুবু খাচ্ছে বলে তোমাদের আর সময় দিতে পারবে না। এবং সেই রমণীর প্রেমে পড়ার পর থেকে সিয়ান ইদ্রার নিজেকে চেঞ্জ করে নিয়েছে। সিয়ান রাগী চোখে সাজিদের দিকে তাকায়। তোকে বলেছি এতগুলো বাড়িয়ে বাড়িয়ে বলতে? যা বলেছি শুধু সেটাই বলে দিবি। জিহাদ বলল, সেই সকাল থেকে তোর সাথে এখানে ওখানে ঘুরে আমার পেটে এবার ইঁদুর দৌড়াচ্ছে। আমার ভীষণ খিদে পেয়েছে, ডাইনিং এ চল কিছু খাবো। সিয়ান বলে, আমার খাওয়ার মুড নেই, তোরা যা। তুইও তো সকাল থেকে না খেয়ে আছিস, এখন আমাদের সাথে চল, কোন কথা না। এই বলে এক প্রাণ টানতে টানতে সিয়ানকে নিয়ে ডাইনিং এ চলে গেল। সানভি আগে থেকে ডাইনিং এর বসা ছিল। সাজিদের উদ্দেশ্যে বলল, ব্যাপার কি বলো তো সাজিদ ভাইয়া? আজকে ভাইয়া এত রেগে আছে কেন? আর বলো না, তোমার ভাইয়ের এতদিন যে সব মেয়েদের সাথে ঘুরতো, সে মেয়েরা আজকে এসে ওর সাথে গা ঘেঁষে কথা বলেছিল, আর সেটা আবার আমাদের হবু ভাবি ইশরা দেখে ফেলে। আর তার জন্যই সিয়ান মেয়েদের সাথে বাজে বিহেভ করে এবং মেয়েদের উপর প্রচণ্ড পরিমাণ রেগে আছে। কেননা ওনার হবু বউ তো দেখে ফেললো এতগুলো মেয়ের সাথে ওনাকে। এখন সে নিশ্চয়ই ওনাকে নিয়ে নেগেটিভ কিছু ভাবছে, তাই জন্য তোমার ভাই রেগে আছে। ও আচ্ছা, তাই বলো। সিয়ান রেগে গিয়ে বলল, এই তোরা থামবি, খাবার খেতে এসেছিস, খেয়ে নে, একটা কথাও না। সাজিদ আর জিহাদ একসাথে মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল।
এর মাঝে আরো 3 দিন কেটে গেছে। এর মধ্যে ভার্সিটিতে সিয়ান আর ইশরার দেখা হয়নি। আজ রাতে ওদের ভার্সিটি থেকে ট্যুরে যাওয়ার জন্য রওনা হবে। তাই ইশরা নিজের জামা কাপড় প্যাকিং করে নিচ্ছে। রাত 10:30টায় বাস ছাড়বে। ও আর ফারাজ একসাথে ভার্সিটি গেটের সামনে গিয়ে তারপর সবার সাথে বাসে উঠবে। এখন রাত 8:30 বাজে। ফারাজ এসে ইশরার সামনে বসে বলে, প্যাকিং করছিস? হুম। ভালোই তো, বাবা মাকে মানিয়ে নিয়েছিস। কি করব, সব সময় তো তুমিই যাও, আমাকে তো তোমরা কেউ যেতেই দাও না। আর তুমি তো যাচ্ছ, তোমার সাথে সাথে আমি থাকব। তুই খুশি তো? হুম, ভীষণ খুশি। ফারাজ মুচকি হেসে ইশরার মাথায় হাত বুলিয়ে বলল, ওকে তাড়াতাড়ি কর, তারপর আবার রেডি হয়ে যেতে হবে। ওকে ভাইয়া। আসলে ফারাজ শাসন করলেও ইশরাকে ভীষণ ভালোবাসে। নিজের ছোট বোন তো শাসন করলেও ভালোবাসার কোন কমতি নেই। তবুও মেয়ে যেহেতু চিন্তা তো হয়ই, তাই তো একা ছাড়তে চায়নি। ফারাজের ও প্যাকিং শেষ। বেকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশিতার সাথে কথা বলছে। আজকের রাতে আমরা ট্যুরে যাব। তোমাকে ভীষণ মিস করব। সেম। তবে 2 দিন পরেই চলে আসছি। আমার কাছে তো 2 দিন 2 বছর মনে হবে। আমি তো একেবারে কোথাও চলে যাচ্ছি না। মন খারাপ করো না, আমি 2 দিন পরেই চলে আসছি। ওকে। দেখো, এভাবে মন খারাপ করে থাকলে কিন্তু আমারও মন খারাপ হয়। তখন আমি ট্যুরে গিয়ে এনজয় করতেই পারবো না। ওকে বাবা, মন খারাপ করছি না, এনজয় করে এসো। ইশরাও যাচ্ছে। তাই তোমরা তো ওকে যেতেই দাও না। তবে এবার ওকে নিচ্ছি। প্রথমে রাজি হইনি, কিন্তু পরে ভাবলাম থাক, মানুষের জীবনে আনন্দেরও তো দরকার আছে। মনটাও তো ভালো হওয়া দরকার। অনেক দিন ও কোথাও ঘুরতে যায় না। ঘুরতে গেলে ওর মনটা ভালো হবে। ভালো করেছ। আচ্ছা, সাবধানে যেও। পৌঁছে একটা ফোন দেবে কেমন, রাখছি, বাই। ওকে, বাই। ফারাজ আর ইশরা দুজনে বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। এখন 10টা বাজে অলরেডি। 10:30টায় বাস ছাড়বে। দুজনে রিক্সা দিয়ে এসেছে। ফারাজ এখন আর বাইক আনেনি, কারণ বাইক আবার বাড়িতে রেখে আসার একটা ব্যাপার আছে। মোট 8টা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে। ওদের ভার্সিটি থেকে বান্দরবনের উদ্দেশ্য 8টা বাস যাচ্ছে। এখান থেকে বান্দরবন শহরে পৌঁছাতে 2.5 ঘন্টা লাগবে। তারপর আবার সেখান থেকে রুমা বাজার যেতে আরো প্রায় 2 ঘন্টা লাগবে। সিয়ান ওদের বাসের সামনে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। জিহাদ বলল, বাসে উঠো এবার সিয়ান, লেট হয়ে যাবে তো আমাদের আবার। সিয়ান এদিকে ওদিক তাকাতে তাকাতেই বলল, তোরা বাসে উঠে যা, আমি একটু পরে আসছি। সাজিদ বাঁকা হেসে বলে, ইশরাকে খুঁজছিস? সিয়ান সাজিদের কথায় পাত্তা না দিয়ে জিহাদের দিকে তাকিয়ে বলে, তুই ফার্সিয়ার ট্যুরটা কনফার্ম করেছিলি তো? আরে হ্যাঁ রে বাবা, আমি নিজের হাতে গিয়ে টাকা দিয়ে এসেছি। বলেই সামনে তাকিয়ে দেখল ফার্সিয়া আসছে। সিয়ানকে হালকা ধাক্কা দিয়ে বলল, যাকে এতক্ষণ খুঁজছিলি ওই দেখ চলে এসেছে। সিয়ান জিহাদের কথায় সামনে তাকাতেই দেখল ফার্সিয়া আর ফারাজ আসছে। সিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফার্সিয়াকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। পরনে সাদা চুড়িদার, চুলগুলো পিঠে ছড়ানো, মুখে তেমন সাজ নেই, তবু এতেই যেন মেয়েটাকে একদম অপ্সরা লাগছে। সিয়ান মুগ্ধ দৃষ্টিতে ইশরাকে দেখছে। জিহাদ ধাক্কা দিয়ে বলে, এভাবে দেখিস না ভাই, ফারাজ দেখলে তোর খবর হয়ে যাবে। জিহাদের কথায় সিয়ান হুঁশে ফেরে। জিহাদদের দিকে তাকিয়ে বলল, বাসে উঠো। ইশরাকে আসতে দেখেই শান্তি আর জেরিন এগিয়ে এলো। শান্তি এগিয়ে এসে বলল, এতক্ষণ লাগলো তোর আসতে? সরি, রেডি হতে একটু লেট হয়ে গেছে। ফারাজ বলল, তোরা বাসে উঠে যা।
একটু পরেই বাস ছাড়বে। এই বলে ফারাজ নিজের ফ্রেন্ডদের কাছে চলে গেল। টিচাররা সবাইকে চেক করে নিচ্ছে সবাই এসে পৌঁছেছে কিনা। বেশি স্টুডেন্ট হওয়ায় বাসে 2 সিটে 3 জন করে বসেছে। ইশরা, জেরিন আর শান্তি একসাথে বসেছে। ইশরা চুজ করে উইন্ডো সিট নিয়েছে। ওর এক কথা, উইন্ডো সিট ছাড়া বসবে না। এ নিয়ে শান্তির সাথে অনেকক্ষণ তর্ক করেছে। শেষে শান্তি হাল ছেড়ে দিয়ে তার পাশে মাঝখানে বসে পড়েছে। সিয়ানদের বাসের পাশাপাশি দাঁড় করানো ছিল ইশরাদের বাস। ইশরা পাশে তাকাতেই দেখল পাশের বাস থেকে সিয়ান ঠিক ওর দিকেই তাকিয়ে আছে। ইশরা তাড়াতাড়ি করে সামনে তাকায়। কেন যেন অনিচ্ছা সত্ত্বেও ওর চোখ বারবার সিয়ানের দিকেই যাচ্ছিল। এই নিয়ে কয়েকবারই চোখাচোখি হয়ে গেছে দুজনের, আর তারপর পরপরই ইশরা বারবার চোখ সরিয়ে নিয়েছে। ইশরার এমন কাণ্ডে সিয়ান হেসে দেয়। 10:40 বাজে বাস ছেড়ে দিয়েছে বান্দরবনের উদ্দেশ্য। যদিও 10:30টায় ছাড়ার কথা ছিল, সবাই এসে পৌঁছাতে পৌঁছাতে আরো 10 মিনিট লেট হয়ে গেছে। স্যাররা রাতের খাবারটা গাড়িতে দিয়ে দিয়েছে। ইশরার তেমন একটা খিদে ছিল না, তাই ও অর্ধেকটা খাবার খেয়েছে, আর বাকি অর্ধেকটা শান্তিকে দিয়ে দিয়েছে। শান্তি বলল, এই আমি আর কত খাবো বল, তুই নিজেই অর্ধেক খেলি আর আমাকে তোর অর্ধেকটা সহ দিয়ে দিলি। তুই এমনিও খেতে ভালোবাসিস আর নাটক করিস না, খেয়ে নিতে পারবি। শান্তি ওর দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, আজকের পেটে জায়গা নেই রে দোস্ত, খেয়ে নে। পারবি পারবি, ঠিক খেয়ে নিতে পারবি। শান্তি কোনো রকমে ওই খাবারটাও খেয়েছে। খাবারটা আর নষ্ট হতে দেয়নি। এখন দুজনের মাঝখানে বসে ওর নাজেহাল অবস্থা। একটু নড়বার চড়বার জায়গা নেই। এই জেরিন, একটু বের হোস না প্লিজ, আমি একটু দাঁড়াবো। চুপচাপ বসে থাক এক জায়গায়। এত উঠতে পারবো না আমি। তোরা বান্ধবী না আরো কি বলতো? একে তো একজন জোর করে খাওয়ালো আর তুই একটু বের হতেও দিচ্ছিস না। আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাব আবার। ইশরা বলে উঠে, এই না না সোনা, রাগ করে না। এই জেরিন, তুই ওকে জায়গা দে তো। তারপর জেরিন উঠে দাঁড়ালো। শান্তি বেরিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আরেকটু থাকলে ওর দমটাই আটকে যেত। ফুল ভলিউমে বাসে গান বাজছে। ইশরার অলরেডি মাথা ধরে এসেছে। ও হৈহুল্লোড়ে থাকতে পারে না, মাথা ব্যথা করে। মাথার ব্যথায় কখন যে ঘুমিয়ে পড়েছে সে খেয়াল নেই। ঘুমিয়ে ওর মাথা পড়ে যেতে নেওয়াতে জেরিন এসে পাশে বসে ইশরার মাথাটা নিজের কাঁধে রাখে। খানিক বাদে শান্তিও এসে ঘুমিয়ে পড়ে। জেরিনের এবার রীতিমতো বিরক্ত লাগছে। ওরা দুজনই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওর চোখে ঘুম নেই। তাই ফোন হাতে নিয়ে ফোন চালানো শুরু করে। সিয়ানদের বাসের সবাই হৈহুল্লোড় করছে, নাচছে। কিন্তু সিয়ান এক মনে বসে বসে ফোন স্ক্রুল করছে। জিহাদ এসে বলল, কিরে সিয়ান, সবাই এনজয় করছে আর তুই এখানে একা একা বসে কি করছিস? চল আমাদের সাথে। না রে, তোরা যা, এনজয় কর, আমাকে একটু একা থাকতে দে। সাজিদ এসে বলে, তোমার কোন কথা শুনছি না, চলো আমাদের সাথে, এনজয় করবে চলো। বলে টানতে টানতে সিয়ানকে সবার মাঝে নিয়ে যায়। মধ্যরাতে ঘুম ভেঙে যায় ইশরার। তাকিয়ে দেখে জেরিনও ঘুমিয়ে পড়েছে, ওর হাতে ফোন। ইশরা জেরিনের ফোনটা ওর ব্যাগে ঢুকিয়ে রেখে দেয়। নিজের ফোন অন করে টাইম দেখে নেয়। রাত প্রায় 12:30 বাজে। গাড়ি চলছে তারা আপন গতিতে। ইশরা বাইরে তাকিয়ে হাইওয়ের দোকানগুলোর দিকে তাকিয়ে জায়গার নাম বোঝার চেষ্টা করে। বান্দরবন এরিয়ায় এখন ওরা। ইশরা বাইরে তাকিয়ে প্রকৃতির হাওয়া নিচ্ছে। আকাশও কালো করে আছে। বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এই বর্ষায় বান্দরবনের পাহাড়ের সৌন্দর্য অপরূপ লাগে।
রুমায় পৌঁছানোর অপেক্ষায় আছে ইশরা। এই প্রথম সে বান্দরবন এসেছে, প্রথম কাছ থেকে পাহারা দেখছে ও। শুনেছে এই বর্ষায় পাহাড়ের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে ওঠে, সাথে ঝর্ণা, মেঘ সবকিছু মিলিয়ে আলাদা সবুজ সমারোহের রূপ নেয় বান্দরবন। এভাবেই কেটে যায় আরো 2 ঘন্টা। রুমা উপজেলায় ঢুকে পড়েছে ওরা। বেশ কিছুক্ষণ আগে শান্তির ঘুম ভেঙেছে। দুজনে মিলে গল্প করছে আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে। যদিও রাতের বেলা, তবুও পাহাড় দেখা যায়। রাত 3টে বাজে। গাড়ি থেমেছে বেশ কিছুক্ষণ আগে। ওরা এখন রুমা বাজারের রিসোর্ট হিলটন এই উঠেছে। পুরো রিসোর্টটাই ওদের ভার্সিটির জন্য বুক করা হয়েছে। সবাই এখন এখানে রেস্ট নিবে। তারপর ভোরবেলা ওরা সকালের নাস্তা করে রওনা দিবে রিজুক ঝর্ণার উদ্দেশ্যে। রুমে ঢুকেই বিছানায় গা এলিয়ে দেয় ইশরা, শান্তি, জেরিন। তিনজনেরই কোমর ব্যথা করছে। খানিক বাদে ভোরের আলো ফুটতে শুরু করে। ইশরা রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্যালকনির একপাশে দোলনা আছে। ইশরা সেখানে গিয়ে বসে পড়ে। সামনের দিকটা মেঘে ঢেকে আছে। ধীরে ধীরে আলো বাড়তে শুরু করে। শান্তি আর জেরিন ও খানিক বাদে এসে বসে। ওরা তিনজনে একসাথে এই মেঘ পাহাড়ের ভিউ উপভোগ করছে। সকাল সকাল 6টা। তার কিছুক্ষণ পরেই টিচাররা ডাকতে শুরু করে সকালের নাস্তার জন্য। 3 বান্ধবী মিলে বেরিয়ে রিসোর্টের আশপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে আর বিভিন্ন ফটো তুলছে। খানিকটা দূর থেকে সিয়ান ইশরার আনন্দ দেখছে। মুচকি হেসে নিজের ক্যামেরা দিয়ে কিছু ফটো তুলে নিল সিয়ান। খানিক বাদেই ফারাজ ইশরাদের কাছে এসে বলে, অনেকক্ষণ তো হলো ইশরা, চল নাস্তা করে নিবি, তারপর তো আবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ চলো। ওদের নাস্তা করা শেষে ওরা সাঙ্গু নদীর পাড়ে গিয়ে পৌঁছালো। এখান থেকেই ওরা বোটে করে যাবে। ইশরা আর ওর বান্ধবীরা ভীষণ এক্সাইটেড, কারণ প্রথম ওরা এভাবে পাহাড়ি নদীতে নৌকা দিয়ে ঘুরবে। ওরা সবাই একে একে নৌকায় উঠে পড়ল। বেশ অনেকগুলো নৌকা একসাথে রওনা দিল। নৌকাগুলো ওদের জন্য আগে থেকেই ভাড়া করে রেখেছিল। নৌকায় উঠেই ওরা বেশ অনেকগুলো পিক তুলে নিল। বর্ষায় সাঙ্গু নদীর পানি সারা বছরের তুলনায় বেশি থাকে, সাথে অনেক বেশি স্রোত, যার জন্য নৌকা অনেক বেশি করে দুলছে। প্রায় ঘন্টা দেড়েকের নৌকা জার্নি শেষ করে ওরা এসে সাঙ্গুর একপারে নামল। এখান থেকেই ট্রেকিং করে রিজুক ঝর্ণায় যেতে হবে ওদের। পাহাড়ি রাস্তার ট্রেকিংয়ের জন্য খুবই এক্সাইটেড ওরা সবাই। সবাই মিলে রিজুক ঝর্ণায় যাওয়ার জন্য পা বাড়ালো পাহাড়ের উঁচু নিচু রাস্তায়। পাহাড়ি এই ট্রেকিংয়ের পথটা বেশ চিকন এবং বৃষ্টি হওয়ার কারণে অনেক পিচ্ছিল হয়ে আছে। চারপাশে অনেক ঝোপঝাড়। তাছাড়া এই পাহাড়ের রাস্তাটা অনেকটা রিস্কের, কারণ পা একবার এদিক ওদিক হয়ে গেলে একদম পাহাড়ের নিচে চলে যাবে। জেরিন আর শান্তির হাত ধরে খুব সাবধানে ভয়ে ভয়ে পা বাড়াচ্ছে ইশরা। টিচাররা সবাইকে বলে দিয়েছে সাবধানে যেতে। আবার এটাও বলে দিয়েছে কারো যদি ট্রেকিংয়ের সমস্যা হয় তাহলে সে নৌকায় থাকতে পারে। কিন্তু সবাই খুব এক্সাইটেড ট্রেকিংয়ের জন্য, তাই সবাই পা বাড়ালো পাহাড়ে। সবার থেকে বেশ খানিকটা পেছনেই পড়ে আছে শান্তি, জেরিন আর ইশরা। তাদের থেকে আরো অনেকটা সামনে সিয়ান আর ওর বন্ধুরা। জেরিন বলছে, আমার ভয় করছে রে শান্তি, আমি আর যাব না। আরে এতটা পথ এলি, এখন চলে যাবি বললেই তো হবে না। ইশরার ও ভীষণ ভয় লাগছে। ভয়ে ভয়ে পা বাড়াতেই হঠাৎ করে পা স্লিপ করে ইশরা পড়ে যেতে নেয়। সাথে সাথেই জেরিন ওকে টেনে তোলার চেষ্টা করে। ইশরা কোনোরকমে ঝোপঝাড়ের পাতালদা শিকড় আঁকড়ে ধরে ঝুলে আছে। এখান থেকে পড়ে গেলে একদম নিচে চলে যাবে। ইশরা ভীষণ জোরে চিৎকার করছে। শান্তি কোন উপায় না পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, হেল্প হেল্প। ততক্ষণে সিয়ান, জিহাদরা অনেকটা চলে গেছে, কিন্তু সিয়ানের মনে হচ্ছে কোথাও থেকে কেউ বাঁচানোর জন্য বলছে। সিয়ানের পা থেমে যায়। জিহাদ বলে, কিরে দাঁড়িয়ে পড়লি কেন?
কারো চিৎকারের আওয়াজ মনে হলো না? আরে এখানে কে চেঁচাবে? ভুল শুনেছিস তুই, চল। সিয়ান জিহাদের কোন কথা পাত্তা না দিয়ে উল্টো দিকে ঘুরে দৌড় দিল। অনেকটা পথ আসতেই দেখল শান্তি আর জেরিনকে। কাছাকাছি আসতেই ইশরার গলার আওয়াজটা ওর ভালোভাবে কানে গেল। নিচে তাকাতেই দেখল ইশরাকে। তাড়াতাড়ি এসে জেরিনকে বলল, দেখি সরো। ইশরার সামনাসামনি বসে ওকে হাত ধরে টেনে তুলল। এতটা সময় ঝুলে থাকায় ওর সারা শরীর ব্যথা করছে, ঠিক মতো দাঁড়াতে পারছে না ও। সিয়ান ওকে ধরে আছে। সিয়ানের চোখ রাগে অসম্ভব লাল হয়ে আছে। রাগে ওর সারা শরীর কাঁপছে। ইশরা বুঝতে পারছে সিয়ান অনেক রেগে আছে। সিয়ানের চোখের দিকে তাকাতে ভয় পাচ্ছে ও। সিয়ান চেঁচিয়ে বলে উঠল, কেয়ারফুলি চলতে পারো না? আর একটু এদিক ওদিক হলে কি হতো ভাবতে পারছো? বুঝতে পারছো কিছু তুমি? সিয়ানের ধমকে ইশরা এবার কেঁদেই দিল। জেরিন আর শান্তি চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। জিহাদ আর সাজিদ দৌড়ে এতক্ষণে এখানে চলে এসেছে। ইশরার হাত পায়ে কয়েকটা জায়গায় কেটে গেছে। সিয়ান পকেট থেকে কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করলো। সাজিদের হাতে পানির বোতল ছিল। সিয়ান বোতলটা দিতে বলতেই ও বোতলটা এগিয়ে দেয়। সিয়ান ইশরার ক্ষত জায়গায় লেগে থাকা ময়লাগুলো পানি দিয়ে ধুয়ে দেয়। তারপর পাশের ঝোপঝাড় থেকে কয়েকটা পাতা ছিঁড়ে ক্ষতস্থানে লাগাতেই কিছুক্ষণের মধ্যে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায়। সিয়ান ব্যান্ডেজ লাগাতে নিতেই ইশরা ধীরস্বরে বলে, আমাকে দিন, আমি পারবো। কতটা নিজের প্রতি খেয়াল রাখতে পারো সেটা দেখতেই পাচ্ছি। এত বড় মেয়ে হয়েছে অথচ এখনো কেয়ারফুলি চলতে পারে না। ইশরা আর কিছু বলে না। ব্যান্ডেজ লাগানো শেষে ইশরার হাত ধরে সিয়ান নিজের সাথে ওকে নিয়ে গেল। ইশরা এখনো অবাক হয়ে সিয়ানের দিকে তাকিয়ে আছে। সিয়ানের কাণ্ডে জিহাদ আর সাজিদ হাসতে হাসতে ওদের পিছন পিছন গেল। শান্তি আর জেরিন খুব ভয় পেয়ে গেছে। ফারাজ যদি একবার এসব জানতে পারে ওদের আর রক্ষা নেই। এসব ভাবতে ভাবতে ওরাও আবার হাঁটা শুরু করলো। প্রায় 1 ঘন্টা ট্রেকিং শেষ করে ওরা এসে পৌঁছালো রিজুক ঝর্ণার সামনে। 300 ফুট উচ্চতা থেকে পাথুরে পাহাড়ের গা বেয়ে প্রবাহিত হচ্ছে। ভার্সিটির ছেলেরা ছেলেমেয়েরা কম বেশি সবাই ঝর্ণার স্বচ্ছ পানিতে এনজয় করছে। তবে এসব থেকে বেশ কিছুটা দূরেই পাথরের উপর বসে আছে জেরিন, শান্তি আর ইশরা। একটু আগের হাত পায়ের ব্যথা যার কারণে তেমন একটা এনার্জি ওর নেই। তার ওপর আবার এতটা পথ ট্রেকিং করে এসেছে। কিছুক্ষণ পর জেরিন আর শান্তিও চলে যায় ঝর্ণার কাছে। ইশরাকেও বলেছিল যেতে, কিন্তু ইশরা যায়নি। একপাশে বসে বসেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎই ওর পানির পিপাসা পায়, কিন্তু ও তো পানি আনতে ভুলে গেছে। অনেকক্ষণ ধরে ভাবছে কিভাবে কি করবে। সিয়ানের হঠাৎ চোখ যায় ইশরার উপর। মেয়েটাকে কেমন যেন অস্থির অস্থির লাগছে, হয়তোবা কিছু প্রয়োজন। তা ভেবেই ইশরার কাছে যায় সিয়ান। ডু ইউ নিড এনিথিং? সিয়ানের কথায় ওর দিকে তাকালো ইশরা। প্রত্যুত্তরে ইশরা কিছু বলল না। কিছু লাগবে তোমার? আমাকে বলো। আরও বেশ খানিকক্ষণ চুপ থাকার পর ইশরা সিয়ানকে বলে, আসলে খুব পানি পিপাসা পেয়েছিল, আমি পানি আনতে ভুলে গিয়েছি। ওয়েট এ মিনিট, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলেই সিয়ান চলে গেল। খানিক বাদে ফিরে আসলো এক বোতল পানি নিয়ে। নাও এটা, এই ঝর্ণার ঝিরির পানি। আই হোপ ভালো লাগবে তোমার, খেয়ে নাও। ইশরা পানির বোতলটা নিয়ে পানির বোতলটা খুলে পানি খেয়ে নেয়। আসলেই এবার বেশ আরাম পাচ্ছে ও, কারণ ঝর্ণার ঝিরির পানি অনেক ঠান্ডা। অনেক ভালো লাগছে এখন ওর। পানিটা খাওয়া শেষ করে সিয়ানের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস, ওয়েলকাম। বাট তুমি কি এখানেই বসে থাকবে? সবাই এনজয় করছে তো ওখানে চলো। না মানে, ট্যুরে এসেছো, এনজয় করবে না এটা হয় নাকি? চলো চলো। বলেই ওর হাত ধরে টেনে নিয়ে গেল।
প্রায় ঘন্টাখানেক ওরা রিজুক ঝর্ণায় কাটালো। সবাই কম বেশি ভিজে একাকার। এখন এখানে চেঞ্জ করারও কোন জায়গা নেই, তাই বাধ্য হয়েই সবাই ভেজা কাপড় নিয়েই আবার নৌকায় উঠল। দুপুরের দিকে এসে ওরা আবার রিসোর্টেই উঠল। রিসোর্টে এসে জামা কাপড় পাল্টে দুপুরের লাঞ্চ সেরে নিল। তারপর আবার বাসে করে রওনা দিল নতুন গন্তব্য। উদ্দেশ্য এবার থানচি। তবে থানচিতে পৌঁছানোর আগে ওরা কিছুক্ষণের জন্য চিম্বুক পাহাড়ে থামবে। সেখানে কিছু সময় কাটিয়ে তারপর আবার রওনা দিবে থানচির উদ্দেশ্যে। চিম্বুকে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সূর্যাস্ত দেখা। কারণ চিম্বুকের ভিউ পয়েন্ট থেকেই বান্দরবনের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। সূর্য অনেক আগেই পশ্চিমে হেলে পড়েছে। দুপাশে অনেক দূর অবধি সারি সারি পাহাড় দেখা যাচ্ছে। তার মাঝখান দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাস চলছে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর ওরা এসে পৌঁছালো চিম্বুক পাহাড়ের সামনে। নেমেই সবাই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেল। সেখানে দুই পাশে ছোট 2টা ভিউ পয়েন্ট আছে। আর মাঝখান দিয়ে নিচে নেমে গেলে সামনে বড় একটা গোল ভিউ পয়েন্ট। এই পাহাড়ি রাস্তার আশপাশে অনেক ফলের দোকান আছে। অনেকে সেখান থেকে পাহাড়ি ফল মূল্য কিনে খাচ্ছে। জেরিন, শান্তি আর ইশরা মূল ভিউ পয়েন্টের মধ্যে এসে দাঁড়িয়েছে। এখানে আরো অনেক স্টুডেন্টরাই আছে, তবে ওরা সবার থেকে একটু দূরে এসে দাঁড়িয়েছে। এই পাশটা থেকে মোটামুটি ভালোই সূর্যাস্ত দেখা যাচ্ছে। ওরা 3 বান্ধবী মিলে অনেক পিক তুলে নেয়। পুরোটা সময়ই সিয়ান ইশরাকে লক্ষ্য করে যাচ্ছে। মেয়েটার হাসি খুশি মুখটা দেখে ওর ভীষণ ভালো লাগছে। সূর্য পুরোপুরি ডুবে গেছে। এখন ওদের আবার বাসে করে রওনা দেওয়ার পালা। ফারাজ এসে ইশরাকে বলল, চল বাসে উঠতে হবে তো আবার। হ্যাঁ চলো। আবার 1.5 ঘন্টার জার্নি শেষে ওরা এসে পৌঁছালো থানচির বনবিলাস হিল রিসোর্টে। মোটামুটি বেস্ট একটা রিসোর্ট। রিসোর্টের প্রতিটা কটেজ পাহাড়ের গায়ে গায়ে বসানো। পুরোটা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। রিসোর্টটা ওদের সবারই খুবই ভালো লেগেছে। এটাতে একটা পাহাড় আর মেঘের ন্যাচারাল ফিল পাওয়া যায়। সাথে গাছপালা, ফুলের বাগান তো আছেই। রাত 9টা বাজে। সব স্টুডেন্টরা এই রিসোর্টের রেস্টুরেন্টে বসে ডিনার করে নিল। ডিনার শেষে সবাই সবার রুমে চলে গেল। সারাদিনের ধকলে শান্তি আর জেরিন বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। কিন্তু ইশরার এখনো চোখে ঘুম আসছে না। ইশরা রুমের ব্যালকনির দরজা খুলে সেখানে গিয়ে দাঁড়ালো। পাহাড়ের অনেকটা উঁচু সাইডে ওদের কটেজটা। এখান থেকে সামনে অনেকগুলো পাহাড় দেখা যায়। ইশরা বেলকনির রেলিং ঘেঁষে দাঁড়ালো। আকাশে অনেক বড় একটা চাঁদ উঠেছে। আর সেই চাঁদের জোছনায় সামনের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের আলোতে পাহাড়ি এলাকার সৌন্দর্য আরো বেশি অমায়িক লাগছে। হালকা বাতাসে ইশরার লম্বা চুলগুলো উড়ছে। ইশরার বেশ লাগছে এখানে থাকতে। মনে হচ্ছে এখানেই যদি সারাটা জীবন কাটানো যেত। ওর ব্যালকনি থেকে সামান্য কিছুটা দূরে সিয়ানের কটেজ। সিয়ান বেডে শুয়েছিল। বাতাস আসার জন্য বেড সাইড জানালাটা খুলে দিতেই ওর চোখ পড়ল ইশরার দিকে। মেয়েটাকে চাঁদের আলোয় আরো বেশি মায়াবী লাগছে। সাথে ওর লম্বা চুলগুলো উড়ছে। ইশরা প্রকৃতি দেখতে দেখতে মুচকি হাসল। সেদিকে তাকিয়ে আনমনে হেসে উঠল সিয়ান। মেয়েটার এই হাসি ওর সারা হৃদয় তোলপাড় করে দিচ্ছে। মেয়েটা যে ওর জীবনটাই পুরো বদলে দিল। যে সিয়ান কখনো কোন মেয়েকে ভালোবাসার নজরেই দেখেনি, সেই সিয়ান এখন একটা মেয়ের প্রেমে পড়েছে। এই মেয়েটা এখন ওর হৃদয়ের সবটা জুড়ে রয়েছে। পাশ থেকে জিহাদ উঠে বসে দেখে সিয়ান বাইরে তাকিয়ে আছে। সিয়ানের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখল ইশরাকে। ব্যাপারটা বুঝতে পেরে সিয়ানের দিকে তাকিয়ে বলল, খুব বেশি ভালোবাসি না ওকে? সিয়ান বালিশটা বুকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ ভীষণ। যাক, অবশেষে তাহলে স্বীকার করলি তুই ভালোবাসিস। সিয়ান কিছু না বলে ইশরার দিকে তাকিয়ে শুধু হাসল। জিহাদ বলল, ফারাজ জানলে কি হবে বলতো? জানবে না। আচ্ছা, তুই ওকে বলেছিস ওকে যে ভালোবাসিস?
সিয়ান মাথা নাড়ালো, যার অর্থ না। যাই হোক, বলে দিস, দেরি করিস না। হুম। ওকে, গুড নাইট। ভাবিকে দেখতে থাক, আমি ঘুমালাম, বলে জিহাদ পেছনে ফিরে শুয়ে পড়ল। সাজিদ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। ইশরাকে দেখতে দেখতেই একসময় সিয়ানও ঘুমিয়ে গেল। ভোরের আলো ফুটছে। ঘুম ভেঙে গেল ইশরার। রাতে ভালো করে ঘুম হয়নি। একেই অনেক রাত করে ঘুমিয়েছিল, তার ওপর এখনই আবার ঘুমটাও ভেঙে গেল। খানিকটা বিরক্ত হলো ও। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আর এলো না চোখে। তাই উঠে বসে গায়ে ওড়না জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। রাতের কুচকানো জামাটা পাল্টে একটা অফ হোয়াইট কালারের চুড়িদার পরে নিল। ফ্রেশ হয়ে এসে ভাবল রিসোর্টের আশপাশটা একটু ঘুরে দেখা যাক, কারণ কাল তো অনেক রাত করে এসেছিল, তেমন একটা ভালোভাবে দেখতে পারেনি। তাই এখন ও রিসোর্টের ভেতরটা ঘুরে দেখবে বলে ঠিক করল। শান্তি আর জেরিনকে না ডেকেই দরজাটা লাগিয়ে বেরিয়ে পড়ল। কটেজ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সিঁড়ির বিভিন্ন পাশে আরো কয়েকটা কটেজও আছে। পুরো রিসোর্টটাই মোটামুটি ঘুরে দেখল। অনেক বড় রিসোর্টটা। সিয়ানদের কটেজের পাশে একটা ভিউ পয়েন্ট মতো জায়গা। ওইখান থেকে অনেক সুন্দর সূর্যোদয় দেখা যায়। সূর্য এখনো উঠেনি, এখনো ভোরের হালকা আলো। ইশরা হাঁটতে হাঁটতে গিয়ে সিয়ানদের কটেজের পাশের ভিউ পয়েন্টটাতে দাঁড়ালো। অনেক বাতাস বইছে, সাথে মেঘেরা ভেসে ভেসে বেড়াচ্ছে আর ওর গা ছুঁয়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে ও মেঘের রাজ্যে ভেসে আছে। যেটা এতদিন ওর ড্রিম ছিল সেটা এখন পূরণ হলো। ফাইনালি ও মেঘ ছুঁতে পারছে। বেশ কিছুক্ষণ বাদে সূর্য উঠতে লাগলো। সেই সূর্যোদয়ের দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর ছিল। ইশরা সকালটা দারুণভাবে উপভোগ করছে। সকালবেলা জিহাদের ঘুম ভেঙে ব্যালকনিতে দাঁড়াতেই দেখল ইশরা এখানে দাঁড়িয়ে আছে। সাথে সাথে রুমে এসেই সিয়ানকে ডেকে তুলল। এই সিয়ান, ওঠ না। সিয়ান পাশ ফিরে শুয়ে ঘুমের ঘোরে বলল, এত ডাকাডাকি করছিস কেন? কাল রাতে এমনিতেই অনেক দেরি করে ঘুমিয়েছিলাম, এখন একটু ঘুমাতে দে, পরে ঘুমাস। বাইরে ইশরা দাঁড়িয়ে আছে, ওঠ এবার। ইশরার কথা শুনতেই চট করে বসে পড়ল সিয়ান। কাল রাতেই জিহাদের বলার পর ও ভেবে নিয়েছিল সুযোগ পেলেই ইশরাকে ওর মনের কথা জানিয়ে দেবে। ইশরা এখন এখানে একা আছে, তাই ও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটা শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। ইশরা এখনো দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। সিয়ান এগিয়ে গেল। ইশরার কাছাকাছি গিয়ে পেছনে থেকে ডাক দিল, গুড মর্নিং মিস ফার্সিয়া। ফার্সিয়া নামে কাউকে ডাকতে শুনে ইশরা একটু চমকে গেল, কেননা ওকে সবাই ইশরা বলেই ডাকে। ফার্সিয়া নামটা শুনে ও একটু অবাক হলো। তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো। সিয়ানকে দেখে ও অনেকটা অবাক হলো। এই সকালবেলা সিয়ানকে এখানে একদমই আশা করেনি ও। সিয়ান এগিয়ে এসে বলল, কেমন আছো এখন? হাত পায়ের ব্যথা কি এখনো আছে? ওষুধ খেয়েছিলে? এখন তেমন একটা ব্যথা নেই। ফার্সিয়া, জি বলুন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। সিয়ান ফার্সিয়ার আরেকটু কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, জীবনে প্রথম যেদিন তোমায় দেখেছি সেদিনই মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়েছিল। জানি না এই অনুভূতির নাম কি, হয়তো ভালোবাসা। তোমাকে দেখার পর আমি সম্পূর্ণ বদলে গেছি। তুমি আমার জীবনটা বদলে দিয়েছ। তোমার হাসি মুখ দেখলে মনে অন্যরকম একটা শান্তি লাগে, অন্যরকম অনুভূতি হয়। তোমার তাকানো আমার হৃদয়কে ঝলসে দেয়। হয়তো এটাই ভালোবাসা, এটাই প্রেম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ফার্সিয়া। আই লাভ ইউ। যে সিয়ান ইদ্রার কখনো কোন মেয়েকে ভালোবাসেনি, কারো প্রেমে পড়েনি, সে মানুষটা জীবনে প্রথমবারের মতো কোন মেয়ের প্রেমে পড়ল, কোন মেয়েকে ভালোবাসলো। আর সেই মেয়েটা হলে তুমি, বলে ফার্সিয়ার উত্তরের অপেক্ষায় ওর দিকে তাকালো। সিয়ানের কথাগুলো শোনার পর ইশরার অদ্ভুত ফিলিংস হচ্ছে, যার কারণে ওর হাত পা মৃদু কাঁপছে। এটা কি শুনল ও? সিয়ান ওকে ভালোবাসে?
পর মুহূর্তেই মনে হলো সেদিনের কথা। ভাবতেই আবার মনে হয়ে গেল যে সিয়ান একটা বাজে ছেলে, হাজারো মেয়েদের সাথে ঘুরে বেড়ায়। ইশরা নিজেকে স্বাভাবিক করে শক্ত কণ্ঠে বলল, সরি ভাইয়া, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, বলেই আরেক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। সিয়ান হতাশ চোখে ফার্সিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ আগেই ওরা সবাই রওনা দিয়েছে বাকলাই ক্যাম্পের দিকে। সেখান থেকেই পায়ে হেঁটে ট্রেকিং করে ওরা জাদিপাই ঝর্ণায় যাবে। সবাই খুবই এক্সাইটেড, কারণ এই ঝর্ণা ট্রেকিং করতে বাকলাই ক্যাম্প থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। ঘন্টা দেড়েকের মাথায় এসে ওরা সবাই পৌঁছালো বাকলাই ক্যাম্পে। সেখানে নেম এন্ট্রি করিয়ে তারপরেই ট্রেকিংয়ে যেতে হয়। সবার নাম এন্ট্রি করা হয়ে গেলে সবাই মিলে একসাথে রওনা দেয় ঝর্ণার রানী জাদিপাই ট্রেকিংয়ে। আজকে ইশরা ফারাজের সাথে যাচ্ছে। কালকে বেশিক্ষণ দেরি করে একা একা যাওয়ার কারণেই ফারাজ ওকে বকেছিল, তাই আজকে ফারাজ নিজের সাথে করেই ওকে নিয়ে যাচ্ছে। সকালের সিয়ানের বলা কথাটাই সেই সময় থেকে এখনো অবধি ইশরার মাথায় ঘুরপাক খাচ্ছে। ছেলেটা ওকে ভালোবাসতো আর ও সেটা বুঝতেই পারেনি। ইশরা ভেবে যাচ্ছে, হাজারো মেয়ে নিয়ে ঘুরে অথচ বলে কিনা কখনো কাউকে ভালোবাসানি। এসব ছেলেদের কাজই এটা, মেয়েদের সামনে গিয়ে গিয়ে বলবে তুমি আমার প্রথম ভালোবাসা। যাই হোক, এসবে কখনোই নিজেকে জড়াস না ইশরা, তোর লাইফটাই বরবাদ হয়ে যাবে। ভাবতে ভাবতেই ইশরা পা পিছলে যেতে নেয়। সঙ্গে সঙ্গে ফারাজ জোরে হাত ধরে টান দিয়ে ওকে দাঁড় করাই। দেখে হাঁটবি তো? মন কোথায় থাকে তোর? সরি ভাইয়া, এই জন্যই তোকে আনতে চাইনি। তুই নিজের খেয়ালই নিজে রাখতে পারিস না। সরি ভাইয়া, আর এমন হবে না। বাকিটা পথ ফারাজ হাত ধরেই ওকে নিয়ে যায়। 4-5 ঘন্টা ধরে ট্রেকিং করতে করতে একদম হাঁপিয়ে উঠেছে ইশরা। পা একদম ব্যথা হয়ে গেছে ওর। ঝর্ণা অবধি আসতে আসতেই একদম ঘেমে নিয়ে ওর অবস্থা একাকার। এখানে এসে ইশরা ওর বান্ধবীদের কাছে চলে যায়। সবাই মিলে একসাথে ঝর্ণার নিচে একটা পাথরের উপর বসে পড়ে। গতকাল ইশরা অতটা না ভিজলেও আজকে ইচ্ছে মতো ভিজছে, কারণ এতটা পথ আসার পর ওর শরীরটা পুরো ক্লান্ত হয়ে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন ঝর্ণার এই ঠান্ডা পানিতে শরীর ভেজাতে পেরে ওর ক্লান্তি ভাবটা কেটে যাচ্ছে। সবাই অনেকক্ষণ এনজয় করার পর ওরা আবার রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। আজকে ইশরা অনেকগুলো বোতল নিয়ে এসেছিল, আসার পথে ঝিরি থেকে পানি নিয়ে তারপরে যায়। এই ঝিরির পানিগুলো একদম ফ্রেশ আর অনেক ঠান্ডা। কালকে খাওয়ার পরেই ইশরার ভালো লেগেছে। পৌঁছাতে পৌঁছাতে ওদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। দুপুরের লাঞ্চটা ওরা গাড়িতে সেরে নেয়। তাই সূর্যাস্ত উপভোগের জন্য রিসোর্ট থেকে কিছুটা সামনে হেঁটে গেলে একটা ভিউ পয়েন্ট, সেখান থেকে ওরা সবাই সূর্যাস্ত দেখবে বলে ঠিক করে। সকালের পর সিয়ান আর একবারও ইশরাকে দেখেনি। ইশরাকে না দেখতে পেয়ে সিয়ান অস্থির হয়ে ওঠে। সকালে যাওয়ার পর থেকে ইশরা লুকিয়ে লুকিয়ে চলেছে সিয়ানের থেকে। এমনভাবে চলেছে যেন সিয়ানের সামনে না পড়ে। সিয়ানের সবকিছুই বিরক্ত লাগছে। মেয়েটা এভাবে ওকে এড়িয়ে চলছে কেন? মেয়েটা তো জানে ও তাকে ভালোবাসে, তারপরেও কেন এমন করছে? ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এসব ভাবছে সিয়ান। আজকের পুরো দিনটাই ওর বাজে কেটেছে, একটু এনজয় করতে পারেনি ভালোভাবে। সকাল থেকেই মুডটা অফ হয়ে আছে। জিহাদ ওর মুডটা অনেকবার ঠিক করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে এখন আর চেষ্টা করছে না। ও আর সাজিদ নিজেদের মতো ঘোরাঘুরি করছে। রাত 8টা নাগাদ বাসে উঠেছে ওরা। এই দুদিনের ট্যুরে ওরা দারুণ এনজয় করেছে। এখান থেকে ওদের বাড়ি পৌঁছাতে প্রায় 4 ঘন্টার মতো লেগে যাবে। রাতের খাবারটা ওদের গাড়িতেই দিয়ে দেবে। গাড়িতে ওঠার পরেও ইশরা সেই সকালের কথাগুলো ভেবে যাচ্ছে। সেগুলো যেন ওর মাথা থেকেই বেরোচ্ছে না। জেরিন বলে ওঠে, কি ব্যাপার বলতো ইশরা? সারাটা দিন দেখছি কিছু একটা নিয়ে ভেবে চলেছিস। ব্যাপারটা কি বলতো? ইশরা প্রথমে বলতে চায় না, এড়িয়ে যেতে চায়, কিন্তু জেরিন আর শান্তির চাপে পড়ে শেষ ওদেরকে সবটা বলে। ইশরা যেটা করেছে ওরাও তার পক্ষে, কারণ সেদিন ওরাও ইশরার সাথে ছিল, দেখেছিল সিয়ানের সাথে মেয়েগুলোকে। তাছাড়া পুরো ভার্সিটির সবাই মোটামুটি জানে সিয়ান কেমন ছেলে।
ও যে মেয়েদের নিয়ে নাইট ক্লাবে যায়, পার্টি করে, একসঙ্গে অনেকগুলো মেয়েকে নিয়ে ঘুরে, এগুলো ভার্সিটির কারোরই অজানা নয়। তাই এমন একটা ছেলের থেকে দূরে থাকতেই বলে ইশরাকে ওরা। ভালোই করেছিস একসেপ্ট করিসনি। যাই হোক, এ নিয়ে আর ভাবিস না, বাদ দে। ইশরা কিছু না বলে বাসের সিটে মাথা এলিয়ে দেয়। ওর ভীষণ ঘুম পাচ্ছে, কারণ সকাল থেকে অনেক ধকল গেছে ওর উপর দিয়ে। আসা যাওয়া মিলিয়ে প্রায় 9-10 ঘন্টা ট্রেকিং প্লাস গাড়িতে আরও 2-3 ঘন্টা জার্নি। ও অনেক টায়ার্ড হয়ে গেছে। রাতের খাবার খাওয়ার পরপরই প্রায় সব স্টুডেন্টরাই কম বেশি ঘুমাচ্ছে বাসে। ইশরা বাসের সিটে মাথা এলিয়ে দিতেই ঘুমিয়ে যায়। বাস চট্টগ্রাম আসার পর ওদের ঘুম ভাঙ্গে। জেরিন উঠে ইশরাকে ডাকতে থাকে, এই ইশরা ওঠ, দেখ আমরা চিটাগাং চলে এসেছি। মাত্রই ঘুম ভাঙ্গে বলে ইশরা জেরিনের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। জেরিন ফের বলে, নামতে হবে তো, আমরা ভার্সিটির সামনে চলে এসেছি। কিছু সেকেন্ড যেতেই ইশরা হুঁশে ফিরে তাড়াতাড়ি করে বাস থেকে নামে। ফারাজ এসে ইশরার ব্যাগ হাতে নেয়। ইশরার এখনো চোখে ঘুম, ওর হাঁটতে কষ্ট হচ্ছে, তাই ফারাজ ভাবল একটা গাড়ি নেওয়া গেলে ভালো হতো। রাত প্রায় 1টা বাজে, তাই রাস্তায় তেমন একটা গাড়ি নেই। কম বেশ অনেকেই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। ইশরা এদিকে ঘুমে ঢুলছে, ফারাজের কাঁধে মাথা দিয়ে বসে আছে। মিনিট 5 যেতেই ওদের সামনে একটা রিকশা আসায় তাড়াতাড়ি করে ফারাজ ইশরাকে নিয়ে রিকশায় উঠে বাড়িতে চলে যায়। আরও 2টো দিন কেটে গেছে। এই কয়েকদিন ইশরা আসেনি ভার্সিটিতে। সিয়ান এই কয়েকটা দিন ইশরাকে দেখতে না পেরে অস্থির হয়ে উঠেছে। নিজে গিয়ে কাউকে জিজ্ঞেসও করতে পারছে না ইশরার কথা, কারণ এই ভার্সিটির সবাই জানে ফারাজের সাথে সিয়ানের শত্রুতার কথা। তাই কাউকে জিজ্ঞেস করলেও সেই কথা আবার ফারাজের কানে চলে যাবে। কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না সিয়ান। বন্ধুদের সাথে বাইকের উপর বসে আছে সিয়ান। আজকে আর গাড়ি নিয়ে আসেনি। গতকালকের মতো আজকেও জেরিন আর শান্তিকেই শুধু দেখতে পাচ্ছে। সিয়ান বাইকের উপর বসা থেকে উঠে জিহাদের দিকে তাকিয়ে বলল, জেরিন আর শান্তি আসছে, ওদের গিয়ে জিজ্ঞেস করতো ফার্সিয়া কোথায়। জিহাদ গিয়ে জেরিনের সামনে দাঁড়ালো। জেরিন ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিছু বলবেন? আসলে ইশরার কি হয়েছে বলতো? ওকে আজকে কয়েকদিন দেখা যাচ্ছে না। ইশরা অসুস্থ, কিন্তু কেন বলুন তো? জিহাদ কিছু বলার আগেই শান্তি বলে ওঠে, এই ওয়েট, উনি সিয়ান ভাইয়ের ফ্রেন্ড না? উনি জেনে কি করবে ইশরার কথা? জিহাদ বলে, না মানে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। এমনি এমনি তো হবে না, সিয়ান ভাইয়া পাঠিয়েছে আপনাকে, তাই তো? না মানে আসলে কিছু বলতে হবে না, আমরা বুঝেছি। শুনুন, ইশরা সেদিন কি বলেছে সেটা সিয়ান ভাইয়া শুনেনি। ইশরা ওনাকে ভালোবাসবে না সেটা তো বলেই দিয়েছে। ভালোবাসবে না বললেই হলো। সিয়ানের কি নেই? যেখানে এই ভার্সিটির সব মেয়েরা পাগল, সেখানে ইশরা ওকে ভালোবাসতে প্রবলেম কি? হ্যাঁ আমি মানছি সিয়ান আগে অনেক মেয়েদের সাথে ঘুরতো ফিরতো, কিন্তু ইশরাকে ভালোবাসার পর সে বদলে গেছে। নিজেকেও বদলে নিয়েছে। পার্টি করা, ঘুরে বেড়ানো, সবকিছু ছেড়ে দিয়েছে। কতটা বদলেছে সেটা দেখতেই পেয়েছি। গত কয়েকদিন আগেও আপনার বন্ধুর সাথে অনেকগুলো মেয়েকে একসাথে দেখেছিলাম। আরে সেদিন তো ওরা নিজেরাই এসেছিল। সিয়ান এখন আর ওদের সাথে যায় না কোথাও। আপনার সব ফালতু কথা শেষ হলে আমরা যেতে পারি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। সিয়ান নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলেছে। জাস্ট শ্যাট আপ। আপনি বা আপনার কোন বন্ধুরা ইশরা বা আমাদেরকে বিরক্ত করবেন না, বলে গটগট করে হেঁটে চলে গেল ওরা। জিহাদ মন খারাপ করে এসে সিয়ানের পাশে দাঁড়ালো। তোর ফার্সিয়া অসুস্থ? সিয়ান অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে? কি হয়েছে তা বলতে পারছি না। তারপর এতক্ষণ যা যা হয়েছিল ওদের মধ্যে সবকিছু সিয়ানকে বলল। ইশরার অসুস্থতার খবর শুনেই সিয়ানের অস্থিরতা আরও বেড়ে গেল। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে ঢুকেই রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। সানভি কলেজ শেষে বাড়িতে এসে সোফায় বসেছে।
একজন মেড সার্ভেন্ট এসে ওর হাতে পানি দিল। আপা একটা কথা কইবার আছিল। হুম বলো। ভাইয়া বাসায় আইবার পর বাথরুমে ঢুকছে যে এখনো বার হয় নাই। কি বলছো কি? কতক্ষণ হয়েছে? এই তো ঘন্টাখানেক হইব। সানভি দৌড়ে দোতলায় ছুটে গেল সিয়ানের ঘরে। সিয়ানের রুমের এক্সট্রা চাবি ওর কাছে ছিল। ও লক খুলে রুমে ঢুকে ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে দিতে বলল, ভাইয়া দরজা খোল ভাইয়া। বেশ অনেকক্ষণ ডাকাডাকির পর সিয়ান গলায় টাওয়াল ঝুলিয়ে বেরিয়ে এলো। কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? না মানে তুমি এতক্ষণ? শাওয়ার নিচ্ছিলাম বলেই সানভিকে পাশ কাটিয়ে চলে এলো। কাবার্ড থেকে একটা শার্ট বের করে গায়ে জড়িয়ে বলল, চল খেতে যাই। তোকে ঠিক লাগছে না ভাইয়া, কি হয়েছে বলতো? কিছু হয়নি। ফার্সিয়ার সাথে দেখা হয়েছে আজকে। সিয়ান মাথা নাড়ালো, যার অর্থ না। কোথায় ও খবর নিয়েছিস? অসুস্থ। কি হয়েছে? জানি না বলেই হতাশ শ্বাস ফেলে ডাইনিংয়ে চলে যায়। সানভি মন খারাপ করে সিয়ানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। ইশরাকে প্রপোজ করার ঘটনাটাও সানভি জানে। ট্যুর থেকে বাড়িতে ফেরার পর থেকে সিয়ানের মন খারাপ দেখে সানভি অনেক জোর করেছিল কি হয়েছে জানার জন্য। সিয়ান